আইটি সেক্টরে কি আবার বড়সড় পতন আসতে চলেছে? আজকে ইনফোসিস 5% মাইনাস হয়েছে। এখন উইপ্রোর রেজাল্ট এসেছে, সেটা নিয়েও আলোচনা করব। এবং পুরো এই ব্যাপারটাকে কিন্তু দেখব, যেখানে পুরো আইটি ইন্ডেক্স নিয়ে আলোচনা হবে। আমি ইন্ডিভিজুয়ালি স্টকগুলোর চার্ট দেখব এবং আইটি ইন্ডেক্সের চার্ট দেখে একদম ইকোনমিক্যালি কি হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। আইটি সেক্টর নিয়ে কেন ইম্পর্টেন্ট, কেন অনেকের আইটি বিজ বা আইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছেন, বা আমরা যারা মিউচুয়াল ফান্ডে বা ভারতের বাজারের অন্যতম প্রধান ইন্ডেক্স ব্যাংক নিফটির পরে কিন্তু আইটি ইন্ডেক্স। আর দেখতেই পাচ্ছেন ব্যাংক নিফটি দিন দিন কত পড়ছে, মাইনাস হচ্ছে। একবার 200 ইএমএ ভাঙার পর ব্যাংক নিফটি কিন্তু ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। সেই নিরিখে দাঁড়িয়ে আইটি ইন্ডেক্স কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদি এটাও নিচের দিকের অভিমুখটা দেখায়, এবং যেটা অলরেডি দিচ্ছে, তাহলে কিন্তু সে বড় ইন্ডেক্সকে মানে নিফটিকেও নিচের দিকে নিয়ে আসতে পারে। চলুন আলোচনাটা শুরু করি। প্রথমে প্রথমে আমি উইপ্রোর রেজাল্ট দিয়ে শুরু করব। এতদিন ধরে আমি কেন আইটির উপর ভিডিও আনিনি, আমি মেজর যে তিনটে কোম্পানি আছে, ইনফোসিস, টিসিএস এবং উইপ্রো, তিনজনের রেজাল্ট আমি দেখে নিতে চাইছিলাম। তারপরেই আমি আমার ব্যাপারটা মতবাদটা আনার চেষ্টা করছিলাম। তো যদি উইপ্রো রেজাল্ট দেখেন, অ্যাট্রিশন রেট মানে লোক ছেড়ে চলে যাচ্ছে কোম্পানি, সেটা 15%-এ উঠে গেছে। যেটা কোভিডের সময় একটু হচ্ছিল বা এই হচ্ছিল, তার পরবর্তী সময় লোক আবার নেওয়া শুরু হয়, তখনও অ্যাট্রিশন রেটটা একটু শুরু হয়েছিল, কারণ অনেকের কি বলে, অন্য কোম্পানিগুলো থেকে অফার পাচ্ছিল, সুতরাং ভালো যেখানে অফার চলে যাচ্ছিল। তো এই জিনিসটা কিন্তু উইপ্রোতে হচ্ছে। এবার শুধু এটা উইপ্রোর প্রবলেম সেটা দেখতে হবে, শুধু উইপ্রোর প্রবলেম কিনা। যদিও এমন কিছু কমেনি, মাত্র 1157, কিন্তু পার্সেন্টেজ টার্মসে 15% অ্যাট্রিশন রেট রাইজেস, এইটা একটু খারাপ দিক। দ্বিতীয় কথা যেটা আমি বলছি, এমনি প্রফিট বলুন বা প্রফিট রাইজেস 24% ওয়াই ইয়ার অন ইয়ার, কিন্তু যখন আপনারা আইটি সেক্টরকে দেখছেন, ওখানে কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট দেখা হয়, মানে কোয়ার্টার টু কোয়ার্টার কি হয়েছে, সেটা কিন্তু খুব একটা যে আহামরি কিছু হয়েছে উইপ্রোর, তা কিন্তু নয়। যেটা আপনার সবার জানার দরকার, সেটা হচ্ছে যে ফোরকাস্ট কি করেছে। ফোরকাস্টও করেছে যে গাইডেন্স কি দিয়েছে। গাইডেন্স দিয়েছে রেভিনিউ -1 থেকে +1% এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এইটা কিন্তু আমার মতে খুব একটা আশাব্যঞ্জক নয়। -1, আমি কি এমন একটা কোম্পানিতে থাকবো যে নিজে এসে বলছে রেভিনিউ আমার -1 থেকে 1%-এর মধ্যে থাকতে পারে, মানে গ্রোথ আমার এরকম থাকতে পারে, সিকোয়েন্সিয়াল গ্রোথ থাকতে পারে, আমি কি তার মধ্যে থাকবো? নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই বিজনেসে থাকবেন? তাই জন্য এখন উইপ্রো অনেক কমে এসেছে, 280 টাকা দাম আজকে যখন বন্ধ হয়েছে বাজার। অনেকেই প্রশ্ন করবে উইপ্রো কি এবার কেনা যায়? প্লিজ, যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা ফান্ডামেন্টালটা একটু দেখার চেষ্টা করুন। ফান্ডামেন্টাল যেখানে কোম্পানি গাইডেন্স দিচ্ছে -1 থেকে 1% রেভিনিউ জাম্প, সেখানে আমার মনে হয় এর থেকে তো ভালো কোম্পানি আরও আছে, সেগুলো সেক্টরে দেখা উচিত, বা পাতি নিফটিরও আর্নিংস এর থেকে আশা করি বেশি। তো তাই জন্যে এটা কিন্তু এখন এই 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 যে রেজাল্ট, এতে কি মানে সোমবার মানে উইপ্রো নিচে পড়বে না উপরে উঠবে, এই ব্যাপারটা যদি প্রশ্ন করেন, তাহলে দুটো ব্যাপার হয়। এক, যারা ফান্ডামেন্টাল রিসার্চ অ্যানালিস্ট, বিভিন্ন এফআইআই ডিআইআইদের রিসার্চ অ্যানালিস্ট থাকে, তারা এই ফিগারটাকে তাদের ওই মডেল, যে ম্যাথামেটিক্যাল ফিনান্সিয়াল মডেল হয়, তাতে তারা বসিয়ে দেখবে এই গাইডেন্স হলে কত, মানে তার ফেয়ার ভ্যালু অনুযায়ী কত উইপ্রোর প্রাইস হতে পারে। সেই অনুযায়ী আপগ্রেড বা ডাউনগ্রেডগুলো আসবে, সেগুলো এখনও আসেনি। সেই রিপোর্টগুলো যতক্ষণ না আসে ততক্ষণ বোঝা যাবে না যে বাজারে আপনার কিভাবে দেখা দেবে। তবে প্রাইমা ফেসি বলছে যদি 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 উপরে ওঠে, তাহলে সেটা প্রফিট বুকেরই একটা মানে জায়গা করে দেবে। কেন বলছি, যদি উপর থেকে মানে একই জায়গায় উপরের দিকেই যদি উইপ্রো থাকতো, এটা উইপ্রোর ডেলি চার্ট, যদি উপরের দিকেই থাকতো, তাহলে আমি বলতাম এই রেজাল্টে নিচে পড়তে মোটামুটি ভাবা যায় যে নিচে পড়বে, কেননা খুব একটা ভালো রেজাল্ট করেনি। কিন্তু যেহেতু উপর থেকে আবার নিচের দিকে এতটা নেমে এসেছে, এবার শেয়ার মার্কেটের ভোলাটিলিটির জন্য ওই
শর্ট কাভার হতে পারে, বা প্রফিট বুকিং যারা শর্ট করেছিল তারা যদি প্রফিট বুকিং করে সোমবার, সেটা তাহলে আবারও বেড়ে যাবে। তখন বলবেন বাজে রেজাল্ট হলেও বাড়লো কেন, মানে সেটার কোনো কারণ হয় না। তো যাই হোক, সে বাড়তেও পারে কমতেও পারে, আলাদা ব্যাপার। তবে রেজাল্ট খুব একটা মানে ভালো হয়নি, ল্যাকলাস্টার রেজাল্ট, মোটামুটি ওকে ওকে টাইপ। তবে ডিভিডেন্ড ভালো ঘোষণা করেছে, আমি যতদূর দেখলাম পার শেয়ার 6 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেটা পার্সেন্টেজ টার্মসে ভালো। কিন্তু একসময় উইপ্রো মনে আছে কোভিডের পর, মানে কোভিডের পর ওই 700 টাকায় ট্রেড করতো, তখন সবাই উইপ্রো আর আইটি মিউচুয়াল ফান্ডের পেছনে ছুটেছিল। আমি বলেছিলাম সবাইকে আমার সঞ্জয় টক্স হিন্দি চ্যানেলে যে প্লিজ করবেন না, এখন আইটি খুব ওভার ভ্যালুড। যারা আমার হিন্দি চ্যানেলটা করি কেউ যদি ফলো করে থাকো তাহলে প্লিজ নিচে একটু কমেন্ট করবেন যে আপনার মনে আছে কিনা যে হ্যাঁ আমি সঞ্জয় টক্স চ্যানেলে বলেছিলাম। সঞ্জয় টক্স শুধু একটু লিখে দেবেন তাহলেই আমি বুঝে যাব, প্লিজ একটু কমেন্টটা করবেন। তা তখন থেকে এখন দেখা গেলে কিন্তু উইপ্রো তেমন কিছু করেনি। এবার এবার একটু মানে আইটি ইন্ডেক্সে আসি, তারপর আমি ইনফোসিস টিসিএস নিয়ে বলবো। আচ্ছা, আইটিতে আসার আগে আপনাদের সবার মনে থাকবে ইনফোসিস আজকে 5% মাইনাস দিয়ে বন্ধ দিয়েছে। 5%, 200 মুভিং অ্যাভারেজের কাছে, একটা সাপোর্টের কাছাকাছি আসছে, যেটা 1780 টাকা, 1790 এই জায়গায় একটা সাপোর্ট আছে 200 মুভিং অ্যাভারেজের। কিন্তু বিয়ার মার্কেটে যখন ভ্যালুয়েশন এই থাকে তখন কোনো সাপোর্টই সাপোর্ট নয়, এটা কিন্তু মনে রাখবেন। মানে সাপোর্টে এলে আমি কিন্তু ইনফোসিস কিনবো না, আইটি আমি কিনবো না এখন, মানে ওই বাই অন ডিপস আমি করব না, কারণ ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। কেন পড়েছে? ইন্ডিয়াজ ইনফোসিস শেয়ার ফল ইন ওয়ারিজ অ্যাবাউট কোয়ালিটি অফ আর্নিংস, মানে আবার দেখছেন আর্নিং কোয়ালিটি কম হতে পারে এই অ্যানালিস্টরা মনে করছে। মানে আমি আপনার সেলিংয়ের জন্য তো ইনফোসিস 5% পড়ে না, তাই না? ডিআইআই এফআইআইদের সেলিংয়ের জন্য পড়ছে। সুতরাং ওই বললাম, তাদের রিসার্চ অ্যানালিস্টরা যখন ওই মডেলিং করে দেখছে যে আমি যে ডেটাগুলো দিচ্ছি আর্নিংসের, বা যে কোম্পানি যেরকম গাইডেন্স দিচ্ছে সেই অনুযায়ী যদি আমি ব্যাকট্রেস করি, তাহলে দেখছি যে আর্নিংটা মানে কম হবে। আর্নিং কম হলেই তার ভ্যালুয়েশন কমে যাবে বাজারে, একদম শেয়ার মার্কেটের নীতি কথা, সেটাই কিন্তু হচ্ছে। সুতরাং এই ফলিংয়ে এটা কিন্তু ফান্ডামেন্টাল কারণে ফল, এই নয় যে টেকনিক্যাল ফল। ফান্ডামেন্টাল কারণে যদি ফল হয় সেক্ষেত্রে একটু দাঁড়িয়ে যাওয়া উচিত। তাই জন্য আমি এই ডিপসে, এটা তো ইউএসের মার্কেট খুলে গেল, আমি এই জন্য এই ডিপসে কিন্তু আমি বাইং করছি না, আমি বাইং করছি না। আমার কাছে যা একটু আইটি বিজ ছিল সেটা যা আছে আছে, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু ওই সেক্টরাল ফান্ড অল্পই থাকে জানেন, আমি বলেছি টোটাল পোর্টফোলিওর 5%-এর বেশি কোনো সেক্টরাল এক্সপোজার রাখা উচিত নয়। আশা করি আপনারা সেটা বুঝছেন, জানছেন। আর বাদবাকিটা ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে রাখা উচিত, ডাইভার্সিফাইড মিড ক্যাপ, লার্জ ক্যাপ, মাল্টি ক্যাপ, এরকম ধরনের জিনিস হতে পারে। আমি খুব শীঘ্রই আপনাদের জন্য ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও আনতে চলেছি এই উইকে, হয়তো উইকেন্ডে রিলিজ করব, মন দিয়ে দেখবেন। প্লিজ এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দিন আপনাদের মিউচুয়াল ফান্ড নিয়ে, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড যদি কিছু থাকে আমি সেগুলো তাহলে আমার ভিডিওতে কভার করার চেষ্টা করব। আর তারপরে আমি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়েও একটা অনুষ্ঠান করব, মানে পার্ট 1 পার্ট 2 করে, কোনো চিন্তা করবেন না। নিফটি আইটি বীজগুলো আমার মনে আছে আমি যখন কেনা শুরু করি অনেক পিছনে, অনেক নিচে, 2022-23 ওরকম সময় থেকে কেনা। সুতরাং ওই কেনা থেকে উপরে আছে যদিও, কিন্তু তাও আমি 200 মুভিং অ্যাভারেজটাকে নিফটি আইটি ইন্ডেক্সের যথেষ্ট গুরুত্ব দিই, সেটাকেই কিন্তু আমি লক্ষ্য রেখেছি, যেটা 40,300-র কাছে। এখনও কোনো রকম এই ফলে আমি কিন্তু অ্যাকুমুলেশন করছি না, দেখা যাক কি হয়। ফান্ডামেন্টাল নিউজ, সুতরাং আমিও যদি মনে করি যে ফান্ডামেন্টাল নিউজটা আরেকটু খারাপ হতে চলেছে, সেখানে আমি কিন্তু কিছু পরিমাণ অ্যাটলিস্ট 50% প্রফিট বুকিংয়ের কথা বরং ভাববো। সুতরাং এখন আমি অ্যাকুমুলেট করছি না। ফান্ডামেন্টালি আইটি সেক্টরের আর্নিংস নিয়ে একটু চিন্তা আসছে। দেখুন, এবার স্টক মাঝে মাঝেই 5% বাড়বে, কোনোদিন 3% কমবে, সেগুলো তো আছেই ট্রেডিংয়ের এই অনুযায়ী, কিন্তু আর্নিংয়ের গ্রোথ কিন্তু একটু কম হচ্ছে। এবার যদি আমি বলি, আপনি যদি ইনফোসিস, টিসিএস, এখন উইপ্রোর বেরোলো, যদি দেখেন তাহলে দেখবেন যে আর্নিংয়ের অতটা দম নেই। এবার 2-3টে কারণে এটা হতে পারে। একটা এআই বা মেশিন লার্নিং এইসবের যে নতুন একটা বুম উঠেছে, এই এআই এর প্রতিকৃত হিসাবে অনেক ছোটোখাটো কোম্পানি,
মানে ছোটোখাটো ইন দ্য সেন্স ওরা কিন্তু ইউএসের মার্কেটের তুলনায় ছোটোখাটো, ইউএস মার্কেটের কিন্তু অনেক স্মল ক্যাপ মিড ক্যাপ আইটি কোম্পানি যারা এআই বেসড সলিউশন প্রোভাইড করে তারা কিন্তু উঠে আসছে, যেমন প্যালেন্টির কিছু কিছু আছে, তারপর আছে এসওইউএন, এরা সাউন্ড বেসড এআই প্রোভাইড করে বিভিন্ন, যদি ধরুন মানে ইউএসের লোকেরা ধরুন কোথাও একটা রেস্টুরেন্ট বুকিং করবে, ওখানে ফোন করলো, ওখানে ফোন করলে লোক ধরে না, ওই এআই বেসড রোবট ধরে, তারাই সুন্দরভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে, টেবিল রিজার্ভ করে রাখবে, এরকম এই সলিউশনগুলো প্রোভাইড করছে ওই সব কোম্পানিগুলো। তার মানে বোঝার চেষ্টা করুন এই এআই বেসড অনেক কিছু আসছে, হয়তো এইগুলো আসতে পারতো, কাজগুলো হয়তো আসতে পারতো ইন্ডিয়ার কাছে, সেগুলো এখন আসছে না, হয়তো পরে আসবে যখন বাল্ক হিসাবে কাজ মানে কাজগুলো আসবে, কিন্তু এখন এআই বেসড অনেক স্টার্ট আপ অনেক কিছু জিনিস কিন্তু ইউএসএ শুরু হচ্ছে এবং তাদের পিছনে কিন্তু অনেক সময় এনভিডিয়ারও ব্যাকআপ আছে। একটা ছোট্ট কোম্পানি এনএনওএক্স, মানে এগুলো ইউএসএর কোম্পানি আমি বলছি, একটু গুগল করে বুঝে যাবেন, সেগুলো তারা এআই বেসড ইমেজিং মানে এক্স রে টাইপের ইমেজিং বা এমআরআই এরকম প্রোভাইড করছে, যেটা কিন্তু মানে আপনার পিন পয়েন্ট করে দেবে যে কোথায় আপনার শরীরের প্রবলেম আছে এক্সেট্রা এক্সেট্রা, এবং দ্যাট ইজ ব্যাকড বাই এনভিডিয়া সেই কোম্পানিতে 2-3% স্টেক কিনেছে। এই যে এআই সাউন্ড বেসড যে সাউন্ড হাউন্ড এসওইউএন বললাম, সেই কোম্পানিতেও এনভিডিয়া 1-2% শেয়ার কিনে রেখেছে। তো এইরকম ব্যাপারগুলো আসছে এআই এ বেসড ব্যাপার। তা আস্তে আস্তে যদি এরকম মুভমেন্টটা হয়, সেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলো রেভিনিউতে কি তাতে টেম্পোরারি কিছু ডিপ পড়বে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমি টেম্পোরারি বললাম কেন, ইন্ডিয়াকে ছাড়া বিদেশে যতই ওই সাজো সাজো রব হোক, সেই ইন্ডিয়ার সার্ভিস সেক্টরে আসতেই হবে, সেটা আসবে, কিন্তু সেটা হয়তো একটু পরে আসবে। এখন এআই এর বুমটা হচ্ছে, অনেক স্টার্ট আপগুলো তৈরি হচ্ছে, তারপর হয়তো ইন্ডিয়াতে আসবে যখন বাল্ক অনেক সার্ভিসে তারা কুলোতে পারবে না, অনেকের কাছে যেতে হবে, তখন হয়তো ইন্ডিয়ার সার্ভিসগুলো নেবে, তাহলে ইন্ডিয়ার এখন একটু ডিপ চললেও পরে হয়তো রেভিনিউটা হয়ে যাবে। এটা আমি হয়তো এই যে ইনফ্লেকশন পয়েন্টটা এই যে ঘুরছে, এটা কখন আসবে সেটা জানা নেই আমাদের কাউর। 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছরও হতে পারে, কেন এআইটা একটা নতুন জিনিস, প্রত্যেক সময় চেঞ্জেস হচ্ছে। সুতরাং এই ইনফ্লেকশনটা পয়েন্টটা যতক্ষণ না আমি চার্টে দেখতে পাচ্ছি, ততক্ষণ নতুন করে আর আইটিতে আমি পয়সা লাগাচ্ছি না। পার্সোনালি এটা বললাম, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস একদমই নয়। আচ্ছা, এইবার বলছি, এইবার আসি যে ইনফোসিস, টিসিএস, উইপ্রো আর এইচসিএল টেক, তিনটেই তো চারটে এরকমই বড় মাথা, এদের মধ্যে তাহলে এই ফলে কি কোনো স্টকেই দেখা যায় না, নাকি দেখা যেতে পারে? একটু বলি। উইপ্রোতে আসি, উইপ্রোতে এলাম, চার্টটা দেখলাম নিচের দিকে অভিমুখ, মানে চার্টে যা দেখাচ্ছে ডেইলি চার্ট। আচ্ছা, এটা এলাম আমি ইনফোসিস তো মোটামুটি কনসোলিডেট করছিল, কিন্তু ওই আর্নিংয়ের এই জন্য এখানে এলো। যাই হোক, 200 মুভিং অ্যাভারেজটা সামনে আছে, এটা একটা বাঁচোয়া, দেখা যাক এটাকে রেসপেক্ট করবে কিনা সেটা তো ও নিজে বলবে। টিসিএস সেই অর্থে ঠিক আছে, ও এরকমই মানে নাচানাচি করছিল 200 মুভিং অ্যাভারেজের সামনে, সেটাই করছে, যদিও আজকে একটু মাইনাস হয়েই বন্ধ হয়েছে, ইটস ওকে। তার মানে তিনটে স্টক বা চারটে, এইচসিএল টেকটা ওপেন করছি না, ওটারও স্টক একই রকম চার্ট। তো যে দেখলেন তারই দেখা যাচ্ছে যে মোমেন্টামটা কোথাও না কোথাও এই স্টকগুলো, এই যে লার্জ ক্যাপ, এই যে মহারথীগুলো ইন্ডিয়ার, সেগুলো কিন্তু হারিয়েছে। আইটি সেক্টরের মহারথীরা উপরের দিকে যে প্রাইসের মোমেন্টামটা একটু হলেও তাদের গতি স্লথ হয়েছে বা হারিয়েছে, তাহলে এই সময় উচিত, এইটাকে বলে কনসোলিডেশন ফেজে এরা ঢুকছে। তো কনসোলিডেশন ফেজে যখন ঢুকছে, দেখুন এখানে বুল ব্যাপারগুলো ছিল। আমি যদি আপনার উইকলি চার্টে আসেন তাহলে আরেকটু ভালো হয়তো বুঝবেন। এখানে বুলের ব্যাপারটা ছিল, এখনও যে বুল শেষ হয়ে গেছে তা নয়, কিন্তু এইটুকুনি যদি চার্ট প্যাটার্নটা দেখেন, এটা উইকলি চার্ট যেহেতু, সেহেতু 1-2 মাস, এই যত চার্ট আছে 2-3-4 মাস হয়ে যাবে, সেই দেখতে পাচ্ছেন উপরের দিকে একটু যেন কনসোলিডেট করার চেষ্টা করছে। আগে করেছিল, হ্যাঁ আগেও করেছিল, এখানে করেছিল দেখতেই পাচ্ছেন 2021-এর 21-22-এ, এই দিকটা নাগাদ। তারপর 22-এর মাঝামাঝি সময়টা একটু পড়েও ছিল, নিচে এসেছিল, 200 মুভিং অ্যাভারেজটা ধরে কিন্তু ও এগিয়েছিল। সুতরাং তাই জন্য 200 মুভিং অ্যাভারেজটা ইম্পর্টেন্ট। এখানে যদি সাপোর্ট নিয়ে ঘোরার চেষ্টা করে, তখন আমি বললাম ওই ইনফ্লেকশন পয়েন্টটা পেয়ে গেলে আমি কিন্তু তারপর আবার নতুন করে একটু ইনভেস্টমেন্টের কথা দেখব, বা সুইং ট্রেড করার সুযোগ হলে করব। তাছাড়া কিন্তু নয়। 200 মুভিং অ্যাভারেজটাকেও এবার কিভাবে রেসপেক্ট করে সেটা কিন্তু আমি দেখব, তারপর ডিসিশন নেব। বোঝা গেল?
গেল আগের বার কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে, এটা টিসিএস এর উদাহরণ দিয়ে বলছি, ইনফোসিসেও সেমই হবে, সুন্দর রেসপেক্ট করে ও ঘুরেছিল। এবারও কি সেই 200 মুভিং অ্যাভারেজকে আসবে? এটা উইকলি চার্টে বলছি, উইকলি চার্টে, নট ডেইলি। উইকলি চার্টে 200 মুভিং অ্যাভারেজ ইজ ভেরি ভেরি মানে ওয়ান অফ দ্য ভেরি গুড সাপোর্ট বা স্ট্রং সাপোর্ট। সেখানে কি আসবে? সেখান থেকে কি ঘোরার ব্যাপারটা থাকবে? ওই ইনফ্লেকশন পয়েন্ট যেটা বললাম সেটা কিন্তু আমি দেখার জন্য আছি। আপনাদেরও বলবো যারা টেকনিক্যালের একটু বোঝেন এরকমভাবে একটু দেখার চেষ্টা করুন, দেখে নিজেরাও ডিসিশন নিতে পারবেন। আর যদি চার্টে এরকম কিছু ইনফ্লেকশন পয়েন্টের মতো তৈরি হয় আমি তো নিজেই এসে আপনাদের বলবো। আপাতত ফান্ডামেন্টালি রেজাল্ট খুব একটা ভালো নয় আইটি সেক্টরের। আমি যে কারণ একটা দুটো বললাম এআই আর অন্যান্য জিনিসের জন্যে, সেটা একটু হতে পারে। আমি ডিটেলস যদি আপনারা চান ভিডিও আরও আনবো। আর ইন্ডিয়ান মার্কেট অ্যানালিসিস নিয়ে নেক্সট উইকের জন্য এই উইকেন্ডে ভিডিও আনবো। যারা আমার সাথে লাইভ মার্কেটে থেকে কাজ করতে চান, শিখতে চান, জানতে চান, বুঝতে চান মার্কেটকে, তারা কিন্তু আমার ভিডিওর নিচে জয়েন বাটন দেওয়া আছে বা আমার চ্যানেলেও জয়েন বাটন আছে। জয়েন বাটন ক্লিক করে আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এর উপর নতুন আপডেট হলে সেই আপডেটটা আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।